এখন তোমাদের যেটা শর্ট কেসে থাকে, হ্যাঁ? শর্ট কেসে ২ টা কেস লিখতে হয়। হুম? ২ টা কেস লিখতে হয়। ক্যাটারাক্ট একটা মাস্ট লিখতে হবে। আরেকটা যেটা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস থাকতে পারে অথবা তোমার কর্নিয়াল আলসার থাকতে পারে অথবা টেরিজিয়াম থাকতে পারে। হুম? ইউজুয়ালি আমরা ক্যাটারাক্ট দিই আর ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস দিই ইউজুয়ালি। এখন দেখো যে ১ম এ তোমরা কি লিখবা? আচ্ছা, ১ম এ তোমরা তোমাদেরকে পেজ দেয়া হবে। পেজের মধ্যে তোমরা তোমাদের কোড নাম্বারটা লিখে ফেলবা। যেহেতু তোমাদের আর প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবো কিনা জানি না এই কোভিড সিচুয়েশনে, হ্যাঁ? তো যেটা হবে যে কোড নাম্বারটা লিখবা, পরীক্ষার রোল নাম্বার যেটা। এরপরে যেটা যে পার্টিকুলারস অফ দি পেশেন্ট ছোট করে লিখবা, হ্যাঁ? নেম, এজ, সেক্স, হ্যাঁ? আর যেরকম একদম ডিটেইলস লিখো মেডিসিন সার্জারিতে এরকম ডিটেইলস লিখতে হবে না। ডেট অফ অ্যাডমিশন এগুলো কোনো দরকার নাই, হ্যাঁ? এইটুকু লিখার পরে তুমি যেটা লিখবা যে ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ? বা ক্লিনিক্যাল ফিচারে তোমার ক্যাটারাক্টের ক্ষেত্রে যেটা ডিমনেস অফ ভিশন, এই জিনিসগুলো পরীক্ষার হলে তোমরা একটু ভুল করো। তো এই জন্য ডিমনেস অফ ভিশন বা ডিফিকাল্টি ইন নিয়ার ভিশন না ডিস্টেন্স ভিশন এই কথাগুলো লিখবা। ডিউরেশন লিখবা, হ্যাঁ? ফর 1 ইয়ার, ফর 6 মান্থ, ফর 2 ইয়ার্স, তারপরে রাইট আই, লেফট আই অর বোথ আই, হ্যাঁ? এভাবে লিখবা। তাহলে গ্র্যাজুয়াল না অ্যাকিউট, হ্যাঁ? ক্যাটারাক্টের ক্ষেত্রে তাহলে আমাদের সিম্পটম আসলো যে গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন অন রাইট আই অর লেফট আই অর বোথ আই ফর 2 ইয়ার্স, অন ইয়ার্স যেটা থাকবে। আরেকটা যেটা যে তোমাদের অনেক সময় আমরা পেশেন্ট দেই যে এক চোখে তোমার সিডোফেকিয়া আর এক চোখে ক্যাটারাক্ট আছে। তো সেক্ষেত্রে নাম্বার 2 তে পয়েন্টটা আসবে হিস্ট্রি অফ ওকুলার সার্জারি 6 মান্থ ব্যাক, 1 ইয়ার ব্যাক যেটা, হ্যাঁ? তাহলে সিডোফেকিয়ার কেস হইলে তোমাদের এটা একটা এস্টাবলিশড করার একটা পয়েন্ট যে হিস্ট্রি অফ সার্জারি আছে। হুম? এরপরে তুমি ক্লিনিক্যাল ফিচার এরপরে লিখবা তুমি সাইন লিখবা, হ্যাঁ? মানে অন এক্সামিনেশন এখানে ব্লাড প্রেশার টেশার এগুলো দেখার কোনো দরকার নেই, আমরা শুধু ওকুলার এক্সামিনেশনটা লিখবো। ওকুলার এক্সামিনেশনের মধ্যে কি কি লিখবা? তোমাদের পেন টর্চ নিয়ে আসবা পরীক্ষার হলে, হ্যাঁ? পেন টর্চ নিয়ে আসবা। পেন টর্চ দিয়ে যতদূর দেখা যায় তত দূরই। তোমরা ওই যে মনে হয় মশাই ঠাকুর স্যারের গাইড বইটা পড়ো, ওইখানে ফান্ডাল গ্লোটা লিখা আছে। তো ফান্ডাল গ্লোটা পেন টর্চ দিয়ে দেখা যায় না। তোমরা যে 3টা পয়েন্ট দেখো সেই 3টা পয়েন্ট লিখবা, হ্যাঁ? একটা পয়েন্ট দেখো তোমরা কালার অফ দি লেন্স, গ্রেইশ হোয়াইট না পার্লি হোয়াইট না মিল্কি হোয়াইট, হ্যাঁ? কালার অফ দি লেন্স দেখো। আরেকটা যেটা দেখো যে তার ভিজুয়াল অ্যাকুইটিটা কি রকম। আরেকটা যেটা দেখো যে আইরিশ শ্যাডো মানে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এই 3টা পয়েন্টই লিখবা পরীক্ষার খাতায়। তাহলে তুমি প্রথমে ভিজুয়াল অ্যাকুইটি দেখবা। ভিজুয়াল অ্যাকুইটি দেখার সময় অবশ্যই পেশেন্টের এক চোখ বন্ধ করে নিবা। ভিজুয়াল অ্যাকুইটি অলওয়েজ মনোকুলার বা ইউনিওকুলার টেস্ট, হ্যাঁ? ওইখানে আমরা স্নেলের চার্ট ঝুলায় দিই। 6 মিটার ডিস্টেন্সে একটা চেয়ার রাখি বা পেশেন্টকে ওই পজিশনেই আমরা বসায় রাখি। সো ওইখানে যেহেতু স্যাররা থাকে, তোমরা একটু ভিশনটা ভালো করে চেক করবা। তো প্রথমে পেশেন্টের লেফট হ্যান্ড দিয়ে পেশেন্ট লেফট আই বন্ধ করবে। বন্ধ করার পরে শ্রেণীর চার্টে তোমরা চলে যাবা। চার্টে তোমার 660 থেকে শুরু হয়েছে, সবচেয়ে উপরে লেখাটা 660। তো 660 যদি দেখতে পায় সে 660 তার ভিশন। এর নিচে যদি আসে যে 6 তোমার 36, 624, 18 যেটা দেখে সেটা তার ভিশন। এখন এরপরে যদি 660 যদি না দেখে তখন তোমরা করবা কি যে ডিসটেন্সটা হাফ করে নিয়ে আসবা। হাফ করে নিয়ে আসার পরেও মানে 6 মিটার ডিসটেন্স থেকে আমরা দেখি। 6 মিটার ডিসটেন্সে যদি না দেখে তখন আমরা ডিসটেন্সটা হাফ করে নিয়ে 3 মিটার ডিসটেন্সে নিয়ে আসি। 3 মিটার ডিসটেন্সেও যখন পেশেন্ট দেখে না, উপরের লেখাটা 660 যেটা, হ্যাঁ? এটাও যদি না দেখে তখন আমরা কাউন্টিং ফিঙ্গার করি। সাপোজ তোমার 60 তে দেখলো না পেশেন্ট, ডিস্টেন্স হাফ করে নিয়ে আসলাম। হাফ করে নিয়ে আসার পরে যখন সে সবার উপরের লাইনটা দেখবে
তখন এই ভিজুয়াল অ্যাকুইটিটাকে আমরা বলি যে 3/60। তোমরা যেটা 660 মানে কি? একজন একটু রেসপন্স করো যে 660 মানে কি? কেউ একটু বলো, ধারণা আছে? ম্যাডাম পেশেন্ট 6 মিটার দূরে থেকে স্নেল চার্ট থেকে 6 মিটার দূরে থাকবে এবং সবার উপরের যে লাইনটা ওইটা করতে পারবে, যেটা আরেকজন? ম্যাম একটা নরমাল মানুষ যেটা 60 মিটার থেকে দূর থেকে যেটা দেখবে সেটা পেশেন্ট হচ্ছে 6 মিটার দূর থেকে এটা দেখবে 6 মিটার ডিসটেন্স থেকে। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে নরমাল আই 60 মিটার ডিসটেন্স থেকে দেখে আর পেশেন্ট সেটা 6 মিটার ডিসটেন্স থেকে দেখে। তাহলে যখন আমি তার ডিসটেন্সটা হাফ করে নিয়ে আসছি, হাফ করে নিয়ে আসাতে ডিসটেন্সটা হয়েছে, তার মানে উপরের যেটা লেখা সেটা পেশেন্টের, হ্যাঁ, আর নিচের যেটা লেখা সেটা হলো নরমাল আই। তো যখন তুমি ডিসটেন্সটা হাফ করে 3 মিটার করছো, তাহলে এটা ডায়াগনোসিস হয়েছে ভিজুয়াল অ্যাকুইটি 3/60। এটার তোমার কি হবে? এটা বলো তো একটু, এটা কিভাবে বলবা 360? এটা তোমার ভাষায় কিভাবে বলবা? তাহলে নরমাল ইন্ডিভিজুয়াল 60 মিটার ডিসটেন্স থেকে দেখে, এটা ফিক্সড। উপরেরটা 3 মিটার হয়ে গেছে, তাহলে পেশেন্ট 3 মিটার ডিসটেন্স থেকে দেখে। 6 মানে নরমাল ইন্ডিভিজুয়াল 6 মিটার ডিসটেন্স থেকে দেখে, পেশেন্টও 6 মিটার ডিসটেন্স থেকে দেখে। ক্লিয়ার হয়েছে? 660 মানে নরমাল ইন্ডিভিজুয়াল যেটা 60 মিটার ডিসটেন্স থেকে দেখে, পেশেন্ট সেটা 6 মিটার ডিসটেন্স থেকে দেখে। 618 মানে নরমাল পেশেন্ট, নরমাল পারসন, পেশেন্ট না, নরমাল পারসন যখন 18 মিটার ডিসটেন্স থেকে দেখে, পেশেন্ট সেটা 6 মিটার ডিসটেন্স থেকে দেখে। এখন তুমি যখন ডিসটেন্সটা হাফ করে নিয়ে আসছো, তার মানে পেশেন্টকে তুমি 3 মিটার ডিসটেন্সে বসাইছো, এটা তাহলে হলো 360। আচ্ছা, না বুঝলে পরীক্ষার দিন আরেকটু বুঝিয়ে দিব, আরেকটু আমি সামনে আগাই। হ্যাঁ, এরপরে যেটা যে 360 তেও যদি না দেখে পেশেন্ট, তখন আমরা কাউন্টিং ফিঙ্গার করি। হ্যাঁ, একটু দূরে থেকে শুরু করি, একটু দূরে থেকে শুরু করে সাপোজ 4 ফিট, হ্যাঁ 4 ফিট ডিসটেন্স থেকে শুরু করি, যে আমরা দুইটা আঙ্গুল দেই এভাবে করে। হ্যাঁ, বলেন তো কয়টা আঙ্গুল? পেশেন্ট বলবে যে দুইটা। তখন তোমাকে আরেকটু ভেরিফাই করতে হবে যে এখন বলেন কয়টা, তো পেশেন্ট বলবে তিনটা। ঠিক আছে, সে যদি 4 ফিট ডিসটেন্স থেকে দেখে বা 2 ফিট, তোমরা লিখবা যে কাউন্টিং ফিঙ্গার প্রেজেন্ট। এখন কাউন্টিং ফিঙ্গারেও যদি পেশেন্ট না দেখে, সাপোজ তুমি পেশেন্টের ধরো যে 1 ফিট ডিসটেন্সে চলে আসছো, তখনও পেশেন্ট তোমার ফিঙ্গার কাউন্ট করতে পারছে না বা তোমার ফিঙ্গার দেখছে না, তখন আমরা করি পেশেন্টের সামনে যে আমরা হাতটা নাড়াই, এটাকে বলে হ্যান্ড মুভমেন্ট। তোমরা পরীক্ষার হলে যেটা করো, যে পেশেন্ট 6 মিটার ডিসটেন্সে বসে আছে, তোমরা মোটামুটি 4-5 হাত ডিসটেন্স থেকে পেশেন্টকে বলো যে দেখেন তো কিছু দেখেন নাকি। তো হ্যান্ড মুভমেন্ট দেখতে হবে পেশেন্টের একদম চোখের কাছে যে, ঠিক আছে? তোমরা এই ভুলটা করবা না, চোখের কাছে যে দেখতে হবে হ্যান্ড মুভমেন্ট। এরপরেও যদি না দেখে, এরপরে আমরা টর্চ লাইট দিয়ে দেখি যে তার প্রজেকশন, পারসেপশন অফ লাইট আছে নাকি, প্রজেকশন অফ রেজ আছে নাকি। হ্যাঁ, পারসেপশন অফ লাইট মানে তুমি একটা ডিফিউজ লাইট দিলা, লাইট দেওয়ার পরে পেশেন্ট বলে হ্যাঁ সে আলো দেখে, এটা পারসেপশন অফ লাইট। আর প্রজেকশন অফ রেজ হলো আমরা 4টা কোয়াড্রেন্টে দেখি। সাপোজ আমরা যদি উপর থেকে লাইট দেই, পেশেন্টকে জিজ্ঞেস করি যে আলো কোন দিক থেকে আসতেছে, অলওয়েজ আরেকটা চোখ বন্ধ থাকবে। দেখো আমি আরেকটা চোখ বন্ধ করে রাখছি। তো উপর থেকে যদি আমরা আলো দেই, তাহলে পেশেন্ট বলবে যে আলো উপর থেকে আসতেছে, দ্যাট মিন্স তার ইনফেরিয়র রেটিনা ঠিক আছে। এরপর নিচে থেকে দিলে, যদি পেশেন্ট বলে আলো নিচে থেকে আসতেছে, দ্যাট মিন্স তার সুপিরিয়র রেটিনা ঠিক আছে। নেজাল থেকে দিলে, নেজাল থেকে যদি দেই আমরা, যদি বলে যে পেশেন্ট নাকের দিক থেকে আলো আসছে, তাহলে টেম্পোরাল রেটিনা ঠিক আছে। আর টেম্পোরাল সাইড থেকে দিলে বললে নেজাল রেটিনা ঠিক আছে। এগুলো তোমাদেরকে ধরে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এরপরে কি যে তোমার ভিজুয়াল অ্যাকুইটি দেখা শিখাইলাম। ভিজুয়াল অ্যাকুইটি কি আবার সামারাইজ করতে হবে? আর বলতে হবে ভিজুয়াল অ্যাকুইটি? ম্যাম ফিঙ্গার কাউন্ট কত দূর থেকে করতে হবে? 4 ফিট ডিসটেন্স থেকে শুরু করবা। হ্যাঁ, মানে 4 হাত, সাপোজ 4 হাত দূরে থেকে শুরু করলা। পরীক্ষার হলে তো অত জায়গা থাকে না,
তো 4 হাত দূরে থেকে শুরু করলা, তারপরে না দেখলে 1 হাত করে আগাবা, অ্যাডভান্স হবা পেশেন্টের কাছে, যে একদম এই পর্যন্ত যখন দেখবে না, সেই ডিস্টেন্সে যখন দেখবে না, তখন তুমি পেশেন্টের চোখের সামনে হাত এভাবে নাড়াবে। একইভাবে 2 চোখ দেখতে হবে, রাইট আই লেফট আই 2 চোখ দেখতে হবে, ঠিক আছে? আমি এতক্ষণ রাইট আই এক্সামিন করছি, সেম প্রসিডিউরে লেফট আই এক্সামিন করতে হবে। পারসেপশন অফ লাইট আগে দেখবো নাকি প্রজেকশন অফ রে আগে দেখবো? পারসেপশন অফ লাইট আগে দেখবা না প্রজেকশন অফ রে আগে দেখবা? প্রজেকশন অফ রে আগে দেখবা। এগুলো আমরা এত ধরি না, এগুলোতে তোমরা পাজেল হওয়ার কিছু নাই। আমরা শুধু দেখতে চাই পরীক্ষার হলে যে হ্যাঁ তোমরা ভিজুয়াল অ্যাকুইটিটা অ্যাটলিস্ট দেখার প্রসিডিউরে অংশগ্রহণ করছো এবং অ্যাটলিস্ট 4-5 হাত দূর থেকে হ্যান্ড মুভমেন্ট করো নাই। তুমি পিএল আগে করলা না পিআর আগে করলা, তোমাদেরকে আমরা এত কিছু দিয়ে কষ্ট দিই না। হ্যাঁ, তুমি পেন্টার্সটার সঙ্গে আনলে আমরা খুশি হয়ে যাই। আই শর্ট কেস খুবই সোজা, তোমরা একটু পড়ে আসবা তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা 3টা জিনিস দেখবো, এক্সামিনেশন করব 3টা জিনিস। হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কালার অফ দি লেন্স করব আমরা। কালার অফ দি লেন্স আমরা পেন্টর্স দিয়ে করি। পেশেন্টকে তাকাইতে বলবো, তাকানোর পরে আমরা লাইটটা অবলিকলি ফেলি। হ্যাঁ, সাপোজ এটা যদি আমার পেন্টর্চ হয়, এটা যদি আমার পেন্টর্চ হয়, তো লাইটটা আমরা এভাবে ডিরেক্টলি পেশেন্টের চোখে ফেলবো না, অবলিকলি ফেলবো। হ্যাঁ, অবলিকলি ফেলবো লাইটটা, ঠিক আছে? অবলিকলি ফেলার পরে তুমি কালার অফ দি লেন্স দেখবা। যদি গ্রেইশ হোয়াইট হয় ইম্যাচিউর, যদি তোমার পার্লি হোয়াইট হয়, পার্লি হোয়াইট মানে যে মুক্তার মধ্যে চকচক করে, এগুলো ধরে স্যাররা। হ্যাঁ, পার্লি মানে কি? হ্যাঁ, পার্লি মিনিং কি এটা বলে। যদি পার্লি হোয়াইট হয় তাহলে তোমার ম্যাচিউর ক্যাটারাক্ট, আর যদি মিল্কি হোয়াইট হয় তাহলে ইম্যাচিউর ক্যাটারাক্ট। একই কথা তোমার ইসের ক্ষেত্রেও, ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রেও তোমার কাউন্টিং ফিঙ্গার থেকে 660 বা 624 যেটাই হোক, কাউন্টিং ফিঙ্গার এন্ড অ্যাবভ ইন ম্যাচিউর ক্যাটারাক্ট। এরপরে তোমার হ্যান্ড মুভমেন্ট যদি হয় ম্যাচিউর ক্যাটারাক্ট, আর হলো পিএলপিআর যদি হয়, পারসেপশন অফ লাইট প্রজেকশন অফ রেজ যদি হয়, তাহলে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। তাহলে ভিজুয়াল অ্যাকুইটি থেকে তুমি একটা ক্লু পাচ্ছ, কালার অফ দি লেন্স থেকে একটা ক্লু পাচ্ছ। 3 নাম্বার পয়েন্টটা তোমার আইরিশ শ্যাডো। আইরিশ শ্যাডো শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র আইরিশ শ্যাডো ইম্যাচিউর ক্যাটারাক্টে পাওয়া যায়। অ্যাফাকিয়া, সিউডোফ্যাকিয়া, নরমাল আই, হাইপারম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর ক্যাটারাক্ট কোনো ক্ষেত্রেই আইরিশ শ্যাডোটা পাওয়া যায় না। হ্যাঁ, অনলি ইম্যাচিউর ক্যাটারাক্টে আইরিশ শ্যাডোটা পাওয়া যায়। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এরপরে আইরিশ শ্যাডোটা আমরা কিভাবে দেখবো। আইরিশ শ্যাডো কি ক্রিসেন্টিক একটা শ্যাডো। ক্রিসেন্ট মানে কি? এই যে ঈদের যে বাঁকা চাঁদ উঠে না, ক্রিসেন্ট মানে ক্রিসেন্ট শেপ, বাঁকা চাঁদের মতো। তো আইরিশ শ্যাডো দেখার জন্য অলওয়েজ তুমি অবলিকলি লাইট ফেলবা। এগুলো খুব জিজ্ঞেস করে স্যাররা। হ্যাঁ, ভাইবা বোর্ডে বসে জিজ্ঞেস করে যে আইরিশ শ্যাডো দেখার জন্য লাইট কিভাবে ফেলবা, বা তোমরা যখন পেশেন্ট দেখো তখন স্যাররা অনেক সময় কাছে যায় যে আইরিশ শ্যাডোটা দেখাও। ঠিক আছে, তো আইরিশ শ্যাডোর ক্ষেত্রে যেটা হয়, তোমরা বেশিরভাগই আইরিশ শ্যাডো খুঁজে পাও না। তো মনে রাখবা যে তুমি যদি ভিজুয়াল অ্যাকুইটি আর কালার অফ দি লেন্স এই দুইটা জিনিসে 2টা ক্লু পেয়ে যাও, যদি ইম্যাচিউর মনে হয় সেক্ষেত্রে আইরিশ শ্যাডো প্রেজেন্ট বলে দিবা। আইরিশ শ্যাডোটা কেন হয় এটা একটু বলি, তারপরে তোমরা কি দেখবে সেটা বলি। আইরিশ শ্যাডোটা এই কারণে হয়, তোমার 2টা পয়েন্ট। হ্যাঁ, একটা পয়েন্ট হলো যখন ইম্যাচিউর ক্যাটারাক্ট থাকে তখন তোমার আইরিশ থেকে শুরু করে, মানে আইরিশের মার্জিন থেকে শুরু করে অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল এর মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে, মানে খালি স্পেস থাকে। হ্যাঁ, তো এই পটেনশিয়াল স্পেস থাকে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু তোমার ট্রান্সপারেন্ট স্ট্রাকচার থাকে, তার পিছনে কিছু আবার থাকে কর্টিক্যাল, মানে কর্টিক্যাল না, মানে ক্যাটারাক্ট থাকে আর কি, লেন্স অপাসিটি থাকে, মানে মিররের মতো। তোমার মিররের পিছনে যদি তোমার পারদ না থাকে, মার্কারি না থাকে, তাহলে তো লাইট ঢুকে সোজা পাস হয়ে যাবে, আমাদের নরমাল আই যেটা হয়। আর ক্যাটারাক্টের ক্ষেত্রে যেটা হয় যে পিছনে কিছু ক্যাটারাক্টের লেন্স আছে,
পিছনে কিছু ক্যাটারাক্টাস লেন্স আছে, সামনে কিছু ট্রান্সপারেন্ট টিস্যু আছে। সো এটা মিররের মতো কাজ করে। আইরিশের মার্জিনটা, বর্ডারটা, শ্যাডো আমি ওই জায়গাটায় দেখি। তাহলে একটা কথা হলো পটেনশিয়াল একটা স্পেস থাকতে হবে, আর একটা কথা কিছু ট্রান্সপারেন্ট টিস্যু থাকতে হবে। এখন আসো তোমার ম্যাচিউর ক্যাটারাক্ট আর হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে কি হয়, যে পুরা জিনিসটা ক্যাটারাক্টাস হয়ে যায়, কোনো ট্রান্সপারেন্ট টিস্যু থাকে না, এবং তোমার যে পটেনশিয়াল স্পেসটা, লেন্সটা তো সোয়েল আপ হয়। ক্যাটারাক্ট কেন ডেভেলপ করে? অনেক কিছু ডিপোজিশন হয় এজের কারণে। কি কি ডিপোজিশন হয় এগুলো তোমরা রিটেনের জন্য পড়বা, এগুলো বলবো না আমি। অনেক কিছু ডিপোজিশন হয়, ডিপোজিশন হয়ে লেন্সটা একটু সোয়েল আপ হয়। সোয়েল আপ হইলে তোমার এই যে আইরিশের সাথে যে অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলের মাঝখানে যে স্পেসটা ছিল এটা কমে যায়, কমে যেয়ে এটা মোটামুটি টাচে আসে। তো একটা মিররে যখন তুমি দেখবা তখন মাঝখানে কিছু গ্যাপ থাকলে দেখা যায়। তুমি যদি আয়নার সাথে তোমার পুরা শরীর এভাবে ল্যাপটায় দাও, তাহলে কিন্তু তুমি তোমার এই হ্যান্ডের ইমেজ এই মিররে দেখবা না। এভাবে থাকলে দিবা না। যে জিনিসটা হয় তোমার ম্যাচিউর আর হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে আইরিশটা এসে অলমোস্ট অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলের সাথে এভাবে কাছাকাছি চলে আসে। ফলে তখন ইমেজটা দেখা যায় না। তাহলে একটা কথা হলো তোমার পটেনশিয়াল স্পেসটা লস হয়, আর একটা ট্রান্সপারেন্ট টিস্যু থাকে না। ইম্যাচিউরের ক্ষেত্রে দেখা যায় কারণ পটেনশিয়াল স্পেসটা থাকে আর কিছু ট্রান্সপারেন্ট টিস্যু থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটুকু 100% স্টুডেন্টকে ধরা হয়। আর একবার বলেন কোন জায়গাটা বলবো? ম্যাম, ফুললি আর একবার বলেন, শুধু এই যে পুরাটা আবার? আইরিশ শ্যাডো ম্যাম। আচ্ছা, আইরিশ শ্যাডো যেটা হয়, তোমাদেরকে কোশ্চেন ধরে যে আইরিশ শ্যাডো কখন পাবা, তোমরা আনসার দিবা ইম্যাচিউর ক্যাটারাক্টে। স্যার বলবে যে সিউডোফ্যাকিয়াতে কি পাবা। মোট কথা ইম্যাচিউর ক্যাটারাক্টে আইরিশ শ্যাডো পাবা, আর কোনোটাতে পাবা না। অ্যাফাকিয়া, সিউডোফ্যাকিয়া, ম্যাচিউর ক্যাটারাক্ট, হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট, এই চারটা কন্ডিশনে কোনোটাতেই পাবা না। একটা কন্ডিশনে আইরিশ শ্যাডো পাবা, সেটা হলো ইম্যাচিউর ক্যাটারাক্ট। এর পরের কোশ্চেন তোমাকে ধরবে যে ইম্যাচিউর ক্যাটারাক্টে কেন তুমি আইরিশ শ্যাডো পাচ্ছ। এটার আনসার হলো দুইটা। যে পটেনশিয়াল স্পেস, দেয়ার ইজ পটেনশিয়াল স্পেস ইন বিটুইন আইরিশ এন্ড অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল। আইরিশ আর অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলের মাঝখানে পটেনশিয়াল স্পেস মানে একটা গ্যাপ থাকে। সাপোজ এটা আমার অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল, আমার রাইট হ্যান্ডটা হলো তোমার আইরিশ, ঠিক আছে? এই দুটার মাঝখানে একটু গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে। তো এই দুটা থাকে কারণে, আর এক নাম্বার বললাম যে পটেনশিয়াল স্পেস থাকে ইন বিটুইন আইরিশ এন্ড অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল। আর একটা 2 নাম্বার কথা যেটা বলছি যে সাম ট্রান্সপারেন্ট টিস্যু স্টিল রিমেইন। ইম্যাচিউর ক্যাটারাক্টে কিছু ট্রান্সপারেন্ট টিস্যু থাকে আর কিছু ক্যাটারাক্টাস পার্ট থাকে। তো ট্রান্সপারেন্ট টিস্যুর পিছনে তোমার এটা তো তোমার অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল যদি হয়, এটা ট্রান্সপারেন্ট টিস্যু। এর পিছনে তোমার যে লেন্সে যে ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে, ফসফরাস ডিপোজিট হয়েছে, এগুলো হয়ে যে ক্যাটারাক্ট করছে, এটা মার্কারির মতো কাজ করে। তো সামনে হলো তোমার আয়না, পিছনে মার্কারি দেয়া হয়েছে। সো এটা এই যে সামনে এই জায়গাটায় তুমি আইরিশের একটা শ্যাডো দেখবা। আর যদি এটা ক্যাটারাক্ট না হইতো, আমাদের নরমাল আই যেটা ক্যাটারাক্ট না হইলে লাইট পাস করে রেটিনাতে যাইত। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? কোশ্চেন কে করছে তার ইয়েস কাছে? ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আইরিশ শ্যাডো দেখলাম, তাহলে তোমাদের প্রথমে পার্টিকুলারস অফ দি পেশেন্ট খুব ছোট করে লিখবা। এরপরে তোমার পেশেন্টের যে চিফ কমপ্লেন একটা লাইন লিখবা, যদি সার্জারি হিস্ট্রি থাকে 2টা লাইন লিখবা। এর সাথে পেশেন্ট সাধারণত অনেক কিছু বলবে, রুগীরা বলে চোখ দিয়ে পানি পড়ে, এখানে ব্যথা হয়, এগুলো ইগনোর করে যাবো পরীক্ষার হলে। আমি যে বলে দিব এই পর্যন্ত ওয়েট করবা না। তো এরপরে যেটা চিপ কমপ্লেন লিখলা, এরপরে অন এক্সামিনেশন ভিজুয়াল অ্যাকুইটি দেখলা, এরপরে কালার অফ দি লেন্স দেখলা, আর হলো আইরিশ শ্যাডো দেখলা। এই 3টা পয়েন্ট লিখলা। এই 3টা পয়েন্ট লেখার পরে তোমার এক্সামিনেশন শেষ। এরপরে তোমার প্রভিশনাল ডায়াগনোসিস বলো বা কনফার্মেটরি ডায়াগনোসিস বলো, ক্যাটারাক্ট আমরা এগুলো দিয়ে ডায়াগনোসিস করি। ক্যাটারাক্টের জন্য কোনো ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হয় না। খুব বড় জোর স্লিট ল্যাম্পে দেখলে হয়। তোমাদের স্লিট ল্যাম্প এক্সামিনেশন নাই, সো তোমরা এইটুকু পর্যন্ত ডায়াগনোসিস লিখে ফেলবে। এরপরে প্রভিশনাল ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস কি লিখবা? এজ রিলেটেড।
age-related mature cataract or immature cataract or hypermature cataract on right eye or left eye or both eye. অথবা হইতে পারে যে age-related mature cataract on right eye and pseudophakia on left eye অথবা aphakia on left eye, যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, অথবা age-related mature cataract on right eye and immature cataract or hypermature cataract on left eye, যে কোনোটাই হতে পারে। যেটা হবে সেটা লিখবা, ঠিক আছে? প্রভিশনাল ডায়াগনোসিস, এরপরে আসবা তোমার ইনভেস্টিগেশন। কি কি করবা? ইনভেস্টিগেশন সুন্দর করে লিখবা। সিস্টেমিক ইনভেস্টিগেশন আর লোকাল ইনভেস্টিগেশন। সিস্টেমিক ইনভেস্টিগেশনের মধ্যে লিখবা যে ব্লাড প্রেশার মেজারমেন্ট আমরা ইনভেস্টিগেশনের মধ্যে ধরি অপথলমোলজিতে। হ্যাঁ, তো ব্লাড প্রেশার মেজারমেন্ট, তারপরে ব্লাড সুগার লিখবা। হ্যাঁ, তোমরা দয়া করে র্যান্ডম ব্লাড সুগার কথাটা লিখো না, ব্লাড সুগার লিখো শুধু। আর একটা কি লিখবা? ইসিজি। এই তিনটা, তাহলে ব্লাড প্রেশার মেজারমেন্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর একটা হলো ব্লাড সুগার। ব্লাড প্রেশার, ব্লাড সুগার আর ইসিজি, এই তিনটা সিস্টেমিক ইনভেস্টিগেশন গেল। এরপরে ওকুলার। ওকুলারের মধ্যে আসো তুমি বায়োমেট্রি কথাটা লিখবাই। তোমরা সব লিখো, বায়োমেট্রি লিখো না। বায়োমেট্রি অফ লেফট আই আর রাইট আই। বলবে যে বায়োমেট্রি কেন করো? বায়োমেট্রি কেন করবি? কারণ আমরা লেন্স, ক্যাটারাক্টাস লেন্সটা ফালায় দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স দিব, ইন্ট্রাওকুলার লেন্স। হ্যাঁ, তো এই জন্য বায়োমেট্রি করি। ওই লেন্সের পাওয়ারটা কত হবে এটা মাপার জন্য আমরা বায়োমেট্রি করি, ঠিক আছে? তাহলে বায়োমেট্রি লেন্সের পাওয়ার মাপার জন্য করা হয়। তো এরপরে দেখো যে বায়োমেট্রি করলা ওকুলারের মধ্যে। এরপরে 2 নাম্বার পয়েন্টে যেগুলো ম্যাচিউর ক্যাটারাক্ট বা হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট, যাদের ফান্ডাস আমি দেখতে পাচ্ছি না, সেই পেশেন্ট গুলাকে বিএস স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম। আর 3 নাম্বার কথা ম্যাকুলার ফাংশন টেস্ট বা রেটিনাল ফাংশন টেস্ট। এই জায়গায় এসে জিজ্ঞেস করবে বা তোমরা খাতায় লিখবা যে কি কি আছে, 2-1টা পয়েন্টের নাম লিখে দিবা, যেরকম perception of light, projection of rays, contrast sensitivity, 2-point discrimination test, এগুলো সব রেটিনাল ফাংশন টেস্ট বা ম্যাকুলার ফাংশন টেস্ট। ঠিক আছে? ইনভেস্টিগেশন কমপ্লিট। ইনভেস্টিগেশনে তাহলে বললাম সিস্টেমিক ইনভেস্টিগেশন আর ওকুলার ইনভেস্টিগেশন। ওকুলারের মধ্যে বললাম বায়োমেট্রি 1 নাম্বার, 2 নাম্বার যে তোমরা কেস লিখবা। যদি তোমার পেশেন্ট ইম্যাচিউর হয় তোমরা বিএস স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম লিখবা না। যদি ম্যাচিউর হয় বা হাইপার ম্যাচিউর হয় তখন লিখবা বিএস স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম। কেন করি? কারণ আমরা ম্যাচিউর আর হাইপার ম্যাচিউর পেশেন্টের ক্ষেত্রে আমরা ফান্ডাসটা ইভালুয়েট করতে পারি না, তো তখন আমরা বিএস স্ক্যান করে ফান্ডাসটা ইভালুয়েট করি। ফান্ডাস না, সরি, পোস্টেরিয়র সেগমেন্টটা ইভালুয়েট করি কিছুটা। তো এটা ইভালুয়েট করার ইম্পর্টেন্সটা কি? পেশেন্টকে আমার বলতে হবে যে অপারেশনের পর সে কতক্ষণই দেখবে। হ্যাঁ, প্রগনোসিসটা কেমন হবে সেটা পেশেন্টকে আমার জানাইতে হবে। এই কারণে আমরা বিএস স্ক্যান, আল্ট্রাসোনোগ্রামটা করি ম্যাচিউর আর হাইপারম্যাচিউর ক্যাটারাক্টের ক্ষেত্রে। ইনভেস্টিগেশন শেষ। এরপরে তোমরা লিখবা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি লিখবা? extracapsular cataract extraction with intraocular lens implantation under local anesthesia. হ্যাঁ, এটা ঠিক আছে। extracapsular cataract extraction with intraocular lens implantation under local anesthesia। এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করে যে extracapsular cataract extraction বলতে তুমি কি বুঝাও? intracapsular cataract extraction কি জিনিস তাহলে? এখন ধরো তোমার এটা তো লেন্সের যদি পোস্টেরিয়র ক্যাপসুল ধরো, এটা যদি অ্যান্টেরিয়র ক্যাপসুল ধরো, এর মাঝখানে তোমার লেন্সটা থাকে। তো ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন অনেক আগে হইতো, যখন সার্জারি নতুন শুরু হয়েছে তখন যেটা করা হইতো তোমরা দেখবা যে কাউচিং বলে। হ্যাঁ, মানে কিছু দিয়ে, গুতা দিয়ে পুরা অ্যান্টেরিয়র ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল লেন্স সহ জিনিসটা ওই জায়গা থেকে সরায় ডিসলোকেশন করে পোস্টেরিয়র সেগমেন্টে পাঠিয়ে দেওয়া হইতো। অথবা তোমার টানেল করে যে কোনো কিছু করে অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল, পোস্টেরিয়র লেন্স ক্যাপসুল সহ
তোমার ওই টানেল দিয়ে বের করে আনা হতো। এটা হলো ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। এটার মানে হলো তোমার লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল এবং লেন্স টোটালটা তুমি এক্সট্রাকশন বের করে ফেলতেছো। হ্যাঁ, আর ইন্ট্রাক্যাপসুলার মানে আমার পোস্টেরিয়র ক্যাপসুল, এক্সট্রা ক্যাপসুলার মানে পোস্টেরিয়র ক্যাপসুল আমার অবশ্যই ইনট্যাক্ট রাখার চেষ্টা করব আমরা। তারপরে এটা অ্যান্টেরিয়র ক্যাপসুল, অ্যান্টেরিয়র ক্যাপসুলে আমরা মাঝখানে এই যে কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস মানে একটা ওপেনিং করি অ্যান্টেরিয়র ক্যাপসুলে। অ্যান্টেরিয়র ক্যাপসুলে ওপেনিং করার পরে এই জায়গাটা দিয়ে আমরা লেন্স, কর্টিক্যাল ম্যাটার যা কিছু থাকে এটা বের করে ফেলি, ডেলিভারি করে ফেলি। হ্যাঁ, ডেলিভারি করার পরে এই যে পোস্টেরিয়র ক্যাপসুল হইলো আর উপরে অ্যান্টেরিয়র ক্যাপসুলের পেরিফেরিতে কিছু রিম থাকলো, এটা মিলে এটাকে বলা হয় ক্যাপসুলার ব্যাগ। এই ক্যাপসুলার ব্যাগে আমরা ইন্ট্রাওকুলার লেন্সটা ইমপ্ল্যান্ট করি। হ্যাঁ, এরপরে কোশ্চেন হবে তোমার এরপরে তোমাদেরকে একটা কাগজ দিয়ে আঁকাইতে বলে অনেক স্টুডেন্টকে যারা ভালো পারে যে কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস জিনিসটা কি। এটা আমি তোমাদের অসপিতে একটা ছবি আছে আমার। হ্যাঁ, আমি তোমাদেরকে অসপি সেশন থেকে এটা দেখায় দিব যে কিভাবে এটা আঁকাবা খাতায়। হ্যাঁ, তো এরপরে যেটা বলে যে তোমার কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার, ও আচ্ছা, যদি ব্যাগে না দেয়া যায় লেন্স তাহলে লেন্সটা কোথায় দিবা? ব্যাগটা তো বুঝছো, ক্যাপসুলার ব্যাগটা তো বুঝছো তোমরা, ক্যাপসুলার ব্যাগ বুঝছো? কেউ রেসপন্স করো। জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, ক্যাপসুলার ব্যাগে যদি না দেয়া যায় তাহলে আমরা সালকাসে দিই। সালকাসটা কোন জায়গা? সালকাসটা হলো আইরিশের পিছনে আর তোমার অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলের সামনে। এই যে আইরিশ, ইন বিটুইন আইরিশ আর অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল, এই জায়গাটাকে সালকাস বলে। ব্যাগে যদি না দিতে পারি আমরা তাহলে আমরা সালকাসে দিব। হ্যাঁ, আর সালকাসে যদি না দিতে পারি তখন আমরা তোমার অ্যান্টেরিয়র চেম্বারে দিব, মানে আইরিশের সামনে। ঠিক আছে, এইটা গেল তোমার মোটামুটি ক্যাটারাক্ট এইখানে থাকে। এরপরে যেটা কোশ্চেন আসে যে সিউডোফ্যাকিয়ার সাইন কি, এফাকিয়ার সাইন কি। তোমাদের পরীক্ষা শুরু হয় এখন পর্যন্ত যেগুলো বললাম, ভাইবা বোর্ডে তোমরা যে কাজটা দিবা, দেওয়ার পরে তোমাকে বলবে যে তোমার কি কেস পড়ছে, আচ্ছা বলো। তখন তোমরা আমি যে কথাগুলো এখন বললাম এগুলোর প্রত্যেকটা স্টেপ সবাইকে 100% স্টুডেন্টকে স্টেপ গুলোর মাঝে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এরপরে যেটা যে এফাকিয়ার সাইন কি আর সিউডোফ্যাকিয়ার সাইন কি। সিউডোফ্যাকিয়াতে জেড সরি শাইনি পিপুলারি রিফ্লেক্স হবে। হ্যাঁ, ক্যাটারাক্টে যেটা হয় আমরা ফেলার পরে হোয়াইটিশ পিপুলারি রিফ্লেক্স দেখি। হ্যাঁ, আর ওইখানে তো আইওএল যেটা দেই, এটা আমার একটা মানে আইওএল তোমরা দেখছো নাকি কেউ, বা ইন্টারনেটে এখন সবই পাওয়া যায়, একটু দেখে নিবা। হ্যাঁ, এটা একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। তো এটাতে উপর যখন টর্চ দিয়ে আমরা একটু মুভ করি তখন ওই জায়গাটা জল করে, এটাকে বলে শাইনি পিপুলারি রিফ্লেক্স। হ্যাঁ, এটা 1 নাম্বার পয়েন্ট, এটা অবশ্যই মনে রাখবা, এটা বললেই হবে। এরপরে যেটা হয়, যেহেতু লেন্সটা ফালায় দেওয়া হয়েছে তার আইরিশটা একটু ট্রিমোলাস থাকে, মানে আইরিশটা একটু কাঁপতে থাকে, এগুলো দরকার নেই। তোমরা একটা কথাই মনে রাখবা যে শাইনি পিপুলারি রিফ্লেক্স দেখা যায়। হ্যাঁ, তারপরে বলবে যে কেন দেখা যায়, ইন্ট্রাওকুলার লেন্সের জন্য দেখা যায়। এরপরে কি যে এফাকিয়া, এফাকিয়ার সাইন কি? এফাকিয়াতে জেড ব্ল্যাক পিপিল হয়। হ্যাঁ, মানে তুমি যখন লাইট ফেলবা ওই জায়গাটা তোমার কাছে মনে হবে যে মানে অ্যান্টেরিয়র চেম্বারটা ডিপ লাগে এবং পিপিলের যে হোলটা ওই জায়গায় মনে হবে কালো রঙের একটা কৃষ্ণ গহ্বর বলে এটাকে। হ্যাঁ, জেড ব্ল্যাক পিপিল। অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ বেশি হবে, এরপরে তোমার জেড ব্ল্যাক পিপিল হবে, আইরিশটা ট্রিমুলাস হবে। তাহলে জেড ব্ল্যাক পিপিলটা মনে রাখবা, অ্যান্টেরিয়র চেম্বারে ডেপথটা মনে রাখবা। ঠিক আছে, এফাকিয়ার সাইন এই দুইটাতে হয়ে গেল। এরপরে ক্যাটারাক্ট থেকে তোমাদের প্রসিড করে যে তোমার সেকেন্ড কেস কি পড়ছে। হ্যাঁ, সেকেন্ড এরপরে ভাইভাতে ধরো কনজেনিটাল ক্যাটারাক্ট এগুলো ধরবে, এগুলো স্যাররা সকালে ক্লাসে পড়ায় দিবেন। হ্যাঁ, আমি কেস শর্ট কেস রিলেটেড কথা বলি। হ্যাঁ, ক্যাটারাক্ট মোটামুটি এখানে শেষ। এরপরে আসে তোমার ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। হ্যাঁ, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস তুমি তখন বলবা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস অফ রাইট সাইড অর লেফট সাইড। একইভাবে পার্টিকুলারস অফ দি পেশেন্ট লিখবা।
চিপ কমপ্লেন লিখবা। চিপ কমপ্লেনে ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিসের যে ওয়াটারিং ফ্রম রাইট আই অর লেফট আই অর বোথ আই ফর 6 মান্থ ফর 1 ইয়ার যা পাবা সেটা লিখবা। হ্যাঁ, ক্রনিক করার জন্য ডিউরেশন যেটা 10 দিন 12 দিন লিখবো না, তাহলে অ্যাকিউট কেস হয়ে যাবে। অ্যাকিউট কেসে আমরা পরীক্ষার হলে দিই না, কোনো পরীক্ষাতে অ্যাকিউট কেস থাকে না। এরপরে লিখলা তুমি চিপ কমপ্লেন লেখার পরে অন এক্সামিনেশন। অন এক্সামিনেশন কি কি লিখবা? এক্সামিনেশনে এখানে আইল্যাশটা ম্যাটেড থাকবে। হ্যাঁ, আইল্যাশ ম্যাটেড লিখবা। এরপরে রিগার্জিটেশন টেস্ট। রিগার্জিটেশন টেস্টটা কিভাবে করে এটা মোটামুটি অনেককে দেখাইতে বলে পেশেন্ট নিয়ে এসে, বা তোমরা টেবিলে যখন বসো নিজের উপরে দেখাইতে বলে। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করো অথবা লিটল ফিঙ্গার দিয়ে করো, যে কোনো একটা দিয়ে করা যায়। ম্যাক্সিমাম স্যাররা বলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। তো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ল্যাক্রিমাল স্যাক রিগার্জিটেশন টেস্ট আমরা করি ল্যাক্রিমাল স্যাকের উপরে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের উপরে না। তোমরা পরীক্ষার হলে বসে এখানে দেখাও, শুধু এখানে দেখাও, এখানে দেখাও, এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? ল্যাক্রিমাল স্যাক এখানে থাকে। তাহলে তোমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ল্যাক্রিমাল স্যাকের উপরে প্রেস করবা। প্রেস করে পাংটাম দিয়ে কিছু বের হচ্ছে নাকি এজন্য টর্চ লাইটটা আর একটা হ্যান্ড দিয়ে পাংটামের এই জায়গায় ফোকাস করতে হবে, ঠিক আছে? তোমাদের এত কিছু করে দেখাইতে বলে না স্যাররা, ভাইবা টেবিলে ধরেন তো, তো তখন তোমরা এই জায়গায় হাতটা রেখো। লেফট সাইড হলে এই জায়গায় হাতটা রেখো লেফট হ্যান্ড দিয়ে, রাইট সাইড হলে রাইট সাইডে এই জায়গায় হাতটা রেখো, দয়া করে উপরে তুলো না। হ্যাঁ, এরপরে লিখলা যে অন এক্সামিনেশন আইল্যাশ ম্যাটেড। কনজাংটিভাতে যদি রেডনেস থাকে লিখবা, না হলে কোনো দরকার নাই। ডিসচার্জ যদি থাকে তাহলে লিখবা ডিসচার্জ প্রেজেন্ট অর নট। এরপর যেটা লিখবা রিগার্জিটেশন টেস্ট পজিটিভ অর নেগেটিভ। এখন রিগার্জিটেশন টেস্ট কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় কারো আইডিয়া আছে? ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিসে পজিটিভ হয়। আচ্ছা, ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিসে পজিটিভ হয়। এরপরে ধরো যে একটা পেশেন্ট বসানো আছে, তোমার 3টা ফ্রেন্ড করে গেছে, হ্যাঁ, রিগার্জিটেশন টেস্ট করে গেছে। রিগার্জিটেশন টেস্ট মানে কি? তার নিচে ড্রেনেজ নাই, ল্যাক্রিমাল স্যাকের মধ্যে তার কিছু ডিপোজিশন আছে, যে জিনিসটা আমি প্রেস করলে পাংটাম দিয়ে বের হয়ে আসবে, যেহেতু নিচে যাওয়ার রাস্তা নাই, রিগার্জিটেট হবে, ঠিক আছে? তো যদি তোমার 3টা ফ্রেন্ড 4টা ফ্রেন্ড আগে করে যায়, সো অনেক ক্ষেত্রে ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিসের পেশেন্টের ক্ষেত্রে তুমি করার সময় নাও পাইতে পারো। হ্যাঁ, এটা স্যাররা জিজ্ঞেস করে তুমি কি পাইছো, তখন বলবা যে না স্যার পাই নাই। কেন পাও নাই? স্যার আগে কয়েকজন করে গেছে এই কারণে নাও পাইতে পারে। তাহলে তুমি ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিস কেন বললা? পেশেন্টের হিস্ট্রি থেকে বললাম স্যার, ঠিক আছে? এরপরে যেটা রিগার্জিটেশন টেস্ট করলা পজিটিভ, এরপরে লিখবা যে কনফার্মেটরি টেস্ট। আমরা কনফার্মেটরি টেস্ট করি এখানে স্যাক প্যাটেন্সি টেস্ট, এসপিটি লিখো না, স্যাক প্যাটেন্সি টেস্ট লিখবা। হ্যাঁ, স্যাক প্যাটেন্সি টেস্ট লিখবা। স্যাক প্যাটেন্সি টেস্ট আমি তোমাদের প্রসিডিউর অসপিতে পড়ায় দিব ইনশাআল্লাহ কালকে। স্যাক প্যাটেন্সি টেস্টের পরে লিখবা যে ডায়াগনোসিস লিখবা, প্রভিশনাল ডায়াগনোসিস ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিস অন রাইট সাইড অর লেফট সাইড। কেন এটাকে সাইড বলা হয় জানো? এটা সেটা আই এর ডিজিজ না ম্যাম, এটা হচ্ছে পার্ট অফ ওকুলার অ্যাডনেক্সা, তাই না? তাহলে আদার পার্ট অফ অ্যাডনেক্সা কি কি এটা তোমরা একটু শিখে নিবা। হ্যাঁ, ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম, আইলিড, কনজাংটিভা, এগুলো হলো গিয়ে আদার পার্ট অফ অ্যাডনেক্সা। আর চোখের ভিতরে যখন কিছু হয় ইন্ট্রাওকুলার তখন আমরা আই বলি, আর অ্যাডনেক্সাতে কিছু হইলে সেটা আমরা মানে এক্সট্রা ওকুলার কিছু হইলে সেটাকে আমরা সাইড বলি। তাহলে ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিস অফ রাইট সাইড অর লেফট সাইড। ইনভেস্টিগেশন কি কি করবা? ইনভেস্টিগেশনের মধ্যে কনফার্মেটরি টেস্ট, স্যাক প্যাটেন্সি টেস্ট আগেই বলে ফেলছে, সো ওকুলার আর কিছু নাই। এরপরে যেটা করবা যে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, যেহেতু ডিসিআর এ তোমার ব্লিডিং বেশি হয় কারণ অ্যাঙ্গুলার ভেইন থাকে, অ্যাঙ্গুলার ভেইন থেকে যদি কোনোভাবে ইনজুর্ড হয় অ্যাঙ্গুলার ভেইন তাহলে ব্লিডিং হওয়ার অনেক চান্স থাকে। এমনিতেও অনেক ব্লিডিং হয় ফেসে, যেহেতু ভাস্কুলারাইজেশন বেশি, এই জন্য আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা দেখি। এক্সরে প্যারানাসাল সাইনাস একটা করি। হ্যাঁ,
এক্স-রে প্যানাসাল সাইনাস করি, কারণ লোকাল যদি কোনো ইনফেকশন থাকে এটা আমাকে ট্রিট করতে হবে, আদারওয়াইজ রিকারেন্ট হবে, অপারেশন করার পরে ফেইলড অপারেশন হবে। এরপরে তোমার এক্স-রে প্যানাসাল সাইনাস, আর পেশেন্টের এজ যদি তোমার 40 আপ হয় তাহলে আমরা তার ইলেকট্রোকার্ডিওগ্রাম করি আর ব্লাড সুগার করি। এটা গেল ইনভেস্টিগেশন। এরপরে আসো ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশন আর বলতে হবে না মনে হয়। এরপরে ট্রিটমেন্ট হলো গিয়ে তোমার ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি। হ্যাঁ, ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি অফ লেফট সাইড ও রাইট সাইড আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। এরপরে জিজ্ঞেস করে যে সবার লোকাল দিয়ে করবা নাকি, কাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, বাচ্চাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, ইনসেন্ট পেশেন্ট, নন কোঅপারেটিভ পেশেন্ট তাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। হ্যাঁ, আর বাকি সবাই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। এরপরে যেটা তোমাকে ধরবে যে ড্যাক্রোসিস্টোরাইনোস্টমির ডেফিনেশন কি, এটা সুন্দর করে পড়ে নিবা। হ্যাঁ, ড্যাক্রোসিস্টোরাইনোস্টমির ডেফিনেশনটা পড়ে নিবা। অ্যাকিউট আর ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের তোমার ডিফারেন্সিয়েশনটা ধরে, কোনটাতে ডিউরেশন কতখানি হবে, এরপরে কোনটাতে ইনফ্লামেশনের সাইন সিমটম থাকবে, ক্রনিকে ইনফ্লামেশনের সাইন সিমটম থাকবে না। এটা আরেকটা জিনিস ধরে, আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করে এটা যে ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি অপারেশন দেখছো নাকি, কোন পাশে ওটিতে হয়, তোমাদের যেহেতু দেখার সুযোগ নাই তাহলে এটা সেপটিক ওটিতে হয়, আর আমরা ক্যাটারাক্ট করি অ্যাসেপ্টিক ওটিতে। বি ব্লকে যাবা, বি ব্লকে যাওয়ার পরে আগায় যাওয়ার পরে হাতের বাম পাশে তোমার ক্যাটারাক্ট ওটি আর হাতের ডান পাশে হলো তোমার সেপটিক ওটি আর কি। হাতের বামে অ্যাসেপ্টিক, হাতের ডানে সেপটিক ওটি। এরপরে জিজ্ঞেস করে যে ডিসিআর এর কমপ্লিকেশন কি কি হতে পারে। হ্যাঁ, ডিসিআর অপারেশনের সময় কমপ্লিকেশন কি হতে পারে, পার অপারেটিভ কমপ্লিকেশন পড়বা, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন পড়বা। এরপরে ইনসিশনটা কতখানি সাইজের দিবা, এগুলো তোমাদের রিটেনে পড়া হয়ে যাবে, স্যাররা বলবেন। ট্রিটমেন্ট যদি না করো তখন কি হবে, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের এগুলো ধরে, এগুলো অস্পিতেও আসে, আমি এগুলো অস্পিতেও তোমাদের পড়ায় দিব। হ্যাঁ, এই তোমার মোটামুটি 2টা কেস গেল।